শুনানি শেষ দিন ছিল এবং রায় রিজার্ভ রয়েছে। রাজ্য সরকারের যেহেতু বলার সময় ছিল, প্রথমে রাজ্য সরকারের যিনি সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল তিনিও ছিলেন না, বা অন্যান্য সিনিয়র অ্যাডভোকেটরা যেমন ডক্টর সিংভি, ডক্টর অভিষেক মনু সিংভি তিনি ছিলেন না, হুজেফা আহমেদি তিনি ছিলেন না। পরবর্তীতে তারা আসেন। তো যখন তাদের পক্ষ থেকে একজন অত্যন্ত স্বল্প বয়সের একজন আইনজীবী তিনি এসে বলেন যে ডক্টর সিব্বল তিনি অন্য একটি আদালতে, মার্জনা করবেন মিস্টার সিব্বল অন্য একটি আদালতে তিনি ব্যস্ত রয়েছেন, তিনি সেই জন্য তিনি হয়তো সময়ই প্রে করছিলেন, কিন্তু আজকে আদালতের পক্ষ থেকে একেবারে বলে দেয় যে না, আপনি সাবমিশন শুরু করুন। তো রিটেন যে সাবমিশন ছিল ওদের, সেটা থেকেই তিনি রিডিং করতে শুরু করেন। কিছুক্ষণ পড়ার পরে আদালতই বলেন যে এগুলো তো পুরাতন কথা, এগুলো তো আর নতুন কিছু নয়, নতুন কি কিছু বলার আছে? তো সেই রিটেন সাবমিশনে এক্সট্রা পয়েন্ট বলে যেটা বলা ছিল সেটাও অ্যাকচুয়ালি সেই পুরাতন কথাই। ফলে আদালত সেই পুরাতন কথাটা আর নতুন করে শুনতে চাননি। মানে শুনতে চাননি বলে যেটুকু বলেছে সেটুকু শুনেছেন। তারপরে আর কি আমাদের পক্ষ থেকে আমাদের সাবমিশন করা হয়। কিন্তু তাদের পক্ষ থেকে আজকে নতুন করে বলার চেষ্টা করা হয়েছিল ছত্তিশগড়ের এক্সিস্টিং এমলমেন্টের ডেফিনেশন দিয়ে, যে ছত্তিশগড়ের সঙ্গে তুলনা করে, অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা ছিল যে অন্যান্য রাজ্যকে জড়িয়ে নিয়ে বিষয়টিকে যদি আরেকটু প্রলং করা যায়, কিন্তু আদালত সেটা করতে দেয়নি। এবং আমাদের পক্ষ থেকে একেবারে নির্দিষ্ট সাবমিশন ছিল। অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে আমরা ছত্তিশগড়েরও এমপ্লয়ি নয়, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টেরও এমপ্লয়ি নয়, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমপ্লয়ি। আমাদের ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী রোপারোল 2009 যেটা বলা আছে। আমরা ওই কোনো সরকারের সাথে তুলনা চাইছি না। কোনো সরকার কি দিল না দিল সেই নিয়ে আমাদের কোনো প্রকার মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের যে রোপা রুল সেই অনুযায়ী দেওয়া হচ্ছে কি হচ্ছে না। আমাদের অনুযায়ী দেওয়া হচ্ছে না, ফলে আমরা খুব স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের অনুযায়ী দেওয়া হচ্ছে না, তাই আমরা বলি যে দেখুন আমাদের এই অনুযায়ী দিতে হবে, রোপা রুল 2009 বলা আছে, তাই আমাদের এই দেওয়া থেকে বিরত রাখতে পারেন না। তাছাড়া 2010 পর্যন্ত সেটাকে ফলো করা হয়েছে, সাবসিকুয়েন্টলি কেন ফলো করা হবে না? আর দিয়ে যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, সেটা তো ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছে। ফলে ফাইনালিটি অ্যাটেন্ড করে যাওয়ার পরে নতুন করে আর সেই পয়েন্ট ওপেন আপ করা যায় না। তার কারণ এর আগে মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং মহামান্য বিচারপতি শেখর ববি সরাফের বেঞ্চ বলেন ডিএ হচ্ছে কর্মচারীদের এনফোর্সেবল রাইট, এবং সেটা যেহেতু আন্ডার আর্টিকেল 309 ফ্রেম করা হয়েছে তা কনস্টিটিউশনাল রাইটও বটে। কিন্তু রাজ্য সরকার সেটিকে রিভিউ করেন, কিন্তু এসএলপি প্রেফার করেননি। ফলে এই যেহেতু এসএলপি সেটা ফাইনালিটি অ্যাটেন্ড করেছে, তাই নতুন করে আর বলার কিছু নেই। এবার দিয়ে কোন রেটে দেওয়া হবে সেটা লেখা আছে ডেফিনেশনে, আর কতবার দিতে হবে, এবারে এটার যে এনটাইটেল এবং টাইম টু টাইম দিতে হবে, কতবার দিতে হবে সেটা ওই যে ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনে বলা আছে, এবং সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েই দিয়ে এই যে প্রভিশনটি সেটি রাখা হয়েছে, এবং সেটি অ্যাকসেপ্ট করে নিয়েই দিয়ে যে টাইম টু টাইম দেওয়া হবে সে কথা বলা রয়েছে। ফলে এই নতুন করে আর নতুন আর্গুমেন্টের কিছু নেই। খুব বেশিক্ষণ মামলা চলেনি। আমাদেরকেও নির্দেশ দিয়েছেন, এজ ওয়েল এজ রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছেন 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার, 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের রিটার্ন সাবমিশন জমা দিয়ে দেব, তারপরে মামলা রায়দান হবে। ফলে আমরা কর্মচারীরা 6 বার জিতেছি। এই মামলা আমি 2017 সাল থেকে করছি। 2016 সাল থেকে মামলা শুরু। 2017 সালে যখন কলকাতা হাইকোর্টে আসে, প্রথমবার কর্মচারীরা হেরে গেছিল সেটে। তারপরে রাজ্য সরকারের মানে বিরুদ্ধে যে মামলা, সেই মামলা কলকাতা হাইকোর্টে কর্মচারীরা করেন। তখন থেকে আমি আছি, 2017 সাল থেকে আজকে 2025 সাল। ফলে এতগুলো বছর এই মামলা করছি। এই মামলা মানে প্রতিটি লাইন, প্রতিটি শব্দবন্ধর সঙ্গে পরিচিত। ফলে এই মামলায় ইচ অ্যান্ড এভরি মানে পিস অফ ডকুমেন্ট কথাই বলে যে কর্মচারীদের